আতঙ্কের নিশি। এখানে তাই শোনানো হয় যা সত্যি সত্যি ঘটে। আতঙ্কের নিশির ২৮ নম্বর এপিসোডে আপনাদের স্বাগত। আমি আছি রূপক আহমেদ আপনাদের সাথে। আজকে আমি শোনাবো কবরস্থানের পাশের একটি বাড়ির ঘটনা। আমি যখন প্রথমে ঘটনাটি শুনেছি তখন আমার রক্ত হিম হয়ে আসছিল, আর সাথে সাথে আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে আপন মানুষ এরকমও কিছু করতে পারে। যাই হোক, কি হয়েছে এবং কেন হয়েছে তা না হলে ঘটনাতেই বলি। আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমার একজন বন্ধু প্রমিত সরকার, ছদ্মনাম। ঘটনাটি চট্টগ্রামের নিদাগের পাড়া গ্রামের। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। কি অবস্থা রূপক, কেমন আছিস? এই তো চলছে বন্ধু। আমি প্রমিত, ঢাকায় একটি টেক্সটাইল মিলে কাজ করি। ইট পাথর আর জঞ্জালে ভরা শহরে আর ভালো লাগছিল না। সারাদিনের ট্রাফিক জ্যামে গাড়ির হর্ন হর্ন শব্দ আর মানুষের কোলাহল থেকে একটু দূরে যেতে চাচ্ছিলাম। তাই অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে ভাবলাম অনেক দিন হয়েছে একটু গ্রামের বাড়ি ঘুরে আসি। মা মারা গেল 2 বছর, আর বাবা তো সেই ছোটবেলায় চলে গেছে না ফেরার দেশে। গ্রামের বাড়িতে ছোট বোন অনন্যা, ছদ্মনাম, আর এক ফুপি থাকে। তাই 7-5 না ভেবে রওনা দিলাম গ্রামের দিকে। যাওয়ার পথে ট্রেনের মাঝেও মানুষের গিজগিজ আর ভিড় দেখে দম বন্ধ হয়ে আসছিল। শেষমেশ যখন গ্রামে এসে পৌঁছালাম তখন রাত প্রায় 1টা অবধি বেজে গেল। গ্রামের মেঠো পথ ধরে বাড়ির দিকে রওনা হলাম। গ্রামের দূষণমুক্ত বাতাস আর ঝিঝি পোকার শব্দ শুনে কেমন যেন একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। বাড়িতে ঢুকতেই অনন্যা ছুটে আসলো। দাদা, চলে আসলি? কতদিন পর তোকে দেখলাম। যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, ইলিশ মাছের তরকারি করেছি, কোটা ভাত খেয়ে নে। আমিও সম্মতি জানিয়ে হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। খাবার মাঝে অনন্যা একটু চিন্তিত গলায় বলল, দাদা, তোকে কিছু একটা বলার ছিল আমার, কিন্তু কি করে যে বলি। আমি বললাম, আরে ধুর বোকা, বলে ফেল। তোর কি কিছু লাগবে ঢাকা থেকে? তোকে কতবার বললাম ঢাকা চলে আয়, তোর জন্য না হয় একটা চাকরির ব্যবস্থা করি, কিন্তু তুই তো ফুপিকে রেখে যেতেই চাইলি না। অনন্যা বলল, না দাদা, ওরকম কিছু না, তবে। এই কথা বলে চুপ হয়ে গেল সে। আমিও খাবার শেষে শোবার জন্য চলে গেলাম। তখন রাত প্রায় 3টা হবে। হঠাৎ করে অনন্যা আমাকে ডেকে তুলে ফিস ফিস করে বলল, দাদা, দাদা, কিছু শুনতে পাচ্ছিস? দাদা ওঠ না, আমার খুব ভয় করছে। আমি ঘুমের ঘোরে বললাম, উফ, একটু শান্তিতে ঘুমাতেও দিবি না বুঝি? কি হয়েছে রে কি? অনন্যা বলল, দাদা দেখ, কেমন যেন একটা শব্দ হচ্ছে। আমি এটার কথাই তোকে তখন বলতে চাইছিলাম। আমি বললাম, ধ্যাৎ, কিসের শব্দ? কিন্তু ঠিক করে শুনে বুঝলাম কেউ হয়তো উঠান ঝাড়ু দিচ্ছে। আমি বললাম, আরে বাবা, বৃষ্টি হয়েছে, ফুপি হয়তো উঠান ঝাড়ু দিচ্ছে। অনন্যা কাপা কাপা গলায় বলল, কিন্তু ফুপি তো বাড়ি নেই, উনি তো হিমি মাসির বাড়ি গিয়েছে পুজো দিতে। এটা শুনে আমিও ভাবলাম, আসলেই তো বাড়ি ফেরার পর তো ফুপিকে কোথাও দেখলাম না। তখন আমি অনন্যার ভয় কমানোর জন্য বললাম, আরে কবরস্থানের পাশে বাড়ি আমাদের, ইঁদুর টিদুর কিছু একটা হবে, ঘুমিয়ে পড়। অনন্যা ফিসফিস করে বলল, না দাদা, আমি এই শব্দ প্রতি রাতেই শুনি। ফুপিকে বললে বলে ঘুমিয়ে পড়, ও কিছু না। দাদা, আমার না খুব ভয় করছে, একটু দেখ না বাইরে কি হচ্ছে। আমি বললাম, কি যে করি, দাদা দেখছি। এই বলে আমি জানালাটা অল্প আড়াল করে দেখার চেষ্টা করলাম যে বাইরে হচ্ছেটা কি। এরপর আমি যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। এইটা কি দেখছি আমি? একটা ঝাড়ু একা একাই উঠান পরিষ্কার করছে, কোনো মানুষ নেই, কোনো অবয়ব নেই, কিন্তু এইটা কি করে সম্ভব? তখন অনন্যা কাঁপা কাঁপা গলায় বলল, দাদা দেখলে, আমি বলেছিলাম না, প্রতি রাতে আমি এই শব্দ শুনতে পাই, কিন্তু ভয়ে কিছু করতে পারি না। আর এরকম শব্দ যখন হয় তখন মনে হয় চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। দাদা কিছু কর না, আমরা কি বাইরে গিয়ে কিছু করব? আমি বললাম, ঠাকুরের নাম নিয়ে ঘুমিয়ে পড়, আমি সকালে ফুপি ফিরলে দেখি কি করা যায়, এরপর আমরা ঘুমিয়ে পড়ি। কি ভাবছেন,
ঘটনা এখানেই শেষ। হয়তো ঘটনা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এরপর যে আমাদের জন্য এত বড় বিপদ অপেক্ষা করছে সেটা আমি আর অনন্যা মোটেও জানতাম না। সকালে ফুপি ফেরার পরে তাকে কিছুটা রাগের কণ্ঠে আমি জিজ্ঞাসা করলাম, ফুপি, বাড়ি ঘরে কি হয় না হয় খবর রাখো না বুঝি? ফুপি বলল, কেন রে বাবা, কি হলো? আমি বললাম, কাল রাতে আমি আর অনন্যা এইগুলো দেখেছি। একটা পুজো টুজো তো বাড়িতে দিলে পারো, তাই না? আমার কথা শুনে ফুপি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা রে, থাকিস তো ঢাকায়, গ্রামের সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলি রে? বাড়ির পাশে কবরস্থান। আমি বললাম, তো কি হয়েছে? ফুপি বলল, তুই কি জানিস তোর বাবা কিভাবে মারা গিয়েছিল? আর তোর কাকা কাকি কেন আমাদের থেকে 60 কিলোমিটার দূরে বাড়ি নিয়ে থাকে? আমি বললাম, না, জানি না, জানবই বা কি করে, আমি তো তখন অনেক ছোট ছিলাম। ফুপি বলল, আজকে তাহলে তোকে সত্যটা বলার সময় হয়েছে। অনন্যা বলল, থাক না ফুপি, এইগুলো কথা না তুললে হয় না? আমি রেগে গিয়ে বললাম, কি ইয়ার কি হচ্ছে নাকি? এরই মাঝে আমার বন্ধু সজল হঠাৎ করে উঠানে এসে দাঁড়ালো। কি রে প্রমিত, বাড়ি ফিরলি কিছু বললিও না? আমি বললাম, আরে না বন্ধু, খুব রাত করে ফিরেছি তো, তাই ঘুমিয়ে পড়েছিলাম আর কি। চল কিছুটা বাইরে থেকে ঘুরে আসি, এভাবেও বাড়িতে মন টিকছে না। এই বলে আমি উঠে ফুপিকে বললাম, রাতে ফিরে তোমার ঘটনা শুনবো। সারাদিন পর বাড়ি ফিরে ফুপিকে বললাম, হ্যাঁ বলো, কি যেন একটা বলতে চাইছিলা তুমি? ফুপি বলল, বস এখানে। তোর বাবার মৃত্যু মোটেও স্বাভাবিক মৃত্যু ছিল না প্রমিত। তোদের অনেক জায়গা জমি ছিল, আমার জানা নাই তোর কতটুক মনে আছে। জমিদারি ছিল তোদের, কিন্তু তোর কাকি এত লোভী একজন মহিলা যে কি বলবো। তোর দাদার কাছ থেকে তোর বাবার তোর কাকা দুইজনই সমান ভাগে জমি পেয়েছিল, কিন্তু তোর কাকির লোভ ছিল অনেক বেশি, আর তোর কাকাও কিন্তু কম না। এই নিয়ে বাড়িতে বেঁধে যায় একের পর এক ঝগড়া। মনে হচ্ছিল যেন তোর বাবার তোর কাকার মধ্যে কেউ একজন শেষ হয়ে যাবে। কিন্তু তোর বাবা যখন বুঝতে পারলেন এইভাবে করে হচ্ছে না, তাই তিনি বিচার সালিশি বসায়। বিচারে তোর কাকি বলে তাদের নাকি ঠকানো হয়েছে। তোর বাবা বলে, আমি আমার জায়গা থেকে এক টুকরো জমিন দিব না। তখন তোর কাকি বলে, আমিও দেখে নিব, হাতে তো পারবো না, পাতে মারবো আপনাদের। কিন্তু তার এই কথার আসল অর্থ বুঝতে আমাদের একটু সময় লেগে গিয়েছিল। এই বিচার সালিশির পর তোর কাকার তোর কাকি জমিনের একদম শেষ কোনায় থাকা শুরু করলো। এ বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিল। একদিন রাতে তুই আর অনন্যা উঠানে খেলছিলি, হঠাৎ করে ডাব গাছের উপর থেকে এক গাতি ডাব সজোরে মাটিতে এসে পড়ল। বাড়ির সবাই ভয়ে আতঙ্কে ছুটাছুটি শুরু করে দেয়। তোর মা আর তোর বাবা তোদের নিয়ে ঘরের ভিতরে চলে যায়। এরপর হঠাৎ দেখি একটা একটা করে ডাব কেউ যেন গাছের উপর থেকে সজোরে মাটিতে ছুঁড়ে মারছে। মনে হচ্ছিল কাউকে আঘাতের উদ্দেশ্যেই ডাব ছোড়া। আমাদের আর বুঝতে বাকি ছিল না যে যা হচ্ছে এটা মোটেও স্বাভাবিক কিছু হচ্ছে না। সেদিনের পর থেকে কেমন যেন একটা অদ্ভুত ভটকা গন্ধ পেতাম উঠান থেকে। এরপর ঘটতে শুরু হয় আরও অদ্ভুত ঘটনা। হঠাৎ একদিন আমি খেয়াল করি আমাদের উঠোনে ভারী পায়ের চটি পরে কেউ ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ভাবতাম হয়তো কুকুর বেড়াল হবে। একদিন রাতে তোর মা আমাকে ডেকে বলল, দিদি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ঘরের চালের উপর কেউ যেন ভারী পায়ের আওয়াজ করে হেঁটে বেড়াচ্ছে। আমি সেদিন সাহস করে উঠানে গিয়ে চিৎকার করে বলেছিলাম, কে আছে, সামনে আসো। কিন্তু কোনো উত্তর আসেনি। হঠাৎ করে একটা তীব্র ঠান্ডা বাতাস যেন আমার মুখে এসে লাগে। কেউ যেন খুব কাছে থেকে ফু দিয়ে গিয়েছে। সেই ঘটনার পর থেকে তোর বাবার আচরণ বদলে যেতে লাগলো। সে প্রায় রাতে উঠানে বসে থাকতো। আর একদিন গভীর রাতে আমরা শুনতে পেলাম যে সে নিজের ঘরে চিৎকার করছে। দৌড়ে গিয়ে দেখি সে ঘরের এক কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে তাকিয়ে কাঁপছে আর বারবার বলছে, তুই কে, এখানে কি চাস? কিন্তু ঘরে তখন কেউই ছিল না। এরপর তোর মা তোর বাবাকে নিয়ে এক পূজারীর কাছে যায়। পূজারী বলে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জিন চালান করা হয়েছে, শেষ করে দিবে, সব শেষ করে দিবে, সময় থাকতে পালিয়ে যা, পালিয়ে যা বলছি। আমরা কেউ বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি হচ্ছে আমাদের বাড়িতে। এই ঘটনার 2 দিন পরে হঠাৎ তোর বাবা উঠোনের মাঝে রক্ত বমি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তোর বাবার শেষকৃত্যে অনেক মানুষ এসেছিল, কিন্তু তাদের মাঝে একজন এসেছিল তোর দাদার এক পুরনো বন্ধু, আনোয়ার কাকা। লোকে বলতো তিনি জিন পালত। আনোয়ার কাকা বললেন, রীতিমা,
তোমার ছোট ভাই কোথায়? তাকে ডেকে নিয়ে আসো। আমি বললাম, কাকা সে তো জমিনের সেই কোণে থাকে। আনোয়ার কাকা রেগে গিয়ে বললেন, ডাকো সেই হারামজাদাকে, ওর সাথে ওর বউকে নিয়ে আসতে বলবা, সেই করেছে এসব অঘটন। আমি ভয়ে দৌড়ে গিয়ে তোর কাকাকে ডেকে আনতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমি দেখি কেউ বাড়িতে নেই। ঘরের এক কোণে পড়ে আছে কিছু তান্ত্রিক কালো জাদু করার সরঞ্জাম। আমি ফিরে এসে হাঁপাতে হাঁপাতে আনোয়ার কাকাকে বললাম, কাকা তারা তো বাড়িতে নেই, আর এমন কিছু সরঞ্জাম পড়ে আছে। আনোয়ার কাকা বললেন, পরিবারটাকে শেষ করার চেষ্টা করছে। প্রমিত আর অনন্যাকে আমার কাছে নিয়ে আসো। তোরা কাছে এলে তিনি কিছু একটা পরে পানিতে ফু দেয়, অ্যান্ড সেই পানি তোদের খাইয়ে দিতে বলে। যদিও তোর মা তোদের প্রথমে খাওয়াতে চাচ্ছিল না, কিন্তু পরে আনোয়ার কাকার জোরাজোরিতে তোরা সেই পানি পান করলি। এরপর তোরা যা করলি তা দেখে আমরা রীতিমতো অবাক। আমরা দেখলাম তোরা দুইজনই তোর বাবার মতো রক্ত বমি করছিস, আর আমরা ভয়ে আতঙ্কে শেষ। কিন্তু রক্ত বমি করার পর তোরা দুজনই স্বাভাবিক হয়ে গেলি। আনোয়ার কাকা বললেন, শেষ, মিটিয়ে দিয়েছি, আর কিছু হবে না। কিন্তু প্রমিতকে 20 বছর হলে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিবা, আর অনন্যাকে চোখে চোখে রাখবা। আমি আমার এক বন্ধু জিনকে তোমাদের বাড়ি রেখে যাচ্ছি, সে তোমাদের রক্ষা করবে। কিন্তু আনোয়ার কাকা বলেছিলেন, যদি কখনো দেখো প্রমিত আর অনন্যা আবার রক্ত বমি করছে, তবে সাথে সাথে কোনো আলেমকে ডেকে এর সমাধান করবা। আমি হয়তো তখন থাকবো না, কিন্তু সে পারবে, আর কে পারবে সেটাও আমি জানি, আর তোমরা তাকেই ডেকে নিয়ে আসবা। চিন্তা নেই, এবার আমি চলি। এই কথা বলে আনোয়ার কাকা উঠে বাড়ি ত্যাগ করলেন। এই কারণেই তোকে আমরা 20 বছর হবার আগেই ঢাকাতে পড়াশোনার জন্য পাঠিয়ে দেই, অ্যান্ড অনন্যাকে আজ অবধি চোখে চোখে রেখেছি। ফুপির কাছে এই ঘটনা শোনার পর আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। তাহলে যে উঠান ঝাড়ু দিচ্ছিল তিনি কি তাহলে আনোয়ার দাদার সেই বন্ধু জিন, নাকি সেই ভয়ঙ্কর কালো জাদুর সেই পিচাস? এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ দেখি অনন্যা চিৎকার করে গলা ধরে মাটিতে বসে পড়ল এবং রক্ত বমি করা শুরু করলো। আমি বুঝে উঠতে পারছিলাম না যে এই মুহূর্তে ডাক্তারকে ডেকে নিয়ে আসবো, নাকি আনোয়ার দাদার বলা সেই আলেমকে। এরই মাঝে ফুপি ভয়ার্ত কণ্ঠে বলেন, প্রমিত শিগগিরই যা, বড় মসজিদের আলেমকে ডেকে নিয়ে আয়। আর আমি দৌড়ে গিয়ে সেই আলেমকে সাহায্যের জন্য বলি, এবং সে সাথে সাথে আমার সাথে চলে আসে আমাদের বাড়িতে। এসেই প্রথমে অনন্যাকে কিছু একটা পরে ফু দেয়, আর সাথে সাথে অনন্যা আমাদের চোখের সামনে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আলেম সাহেব বলেন, ওকে ভিতরে নিয়ে যান, ওর বিপদ কেটে গেছে। কিন্তু এই বাড়ির বিপদ এখনো কাটেনি, কিন্তু আমি আজকে কিছু একটা করেই যাব। সে আমাকে বাড়ির 4 কোণায় 4টা গর্ত করতে বলে, আমিও সাথে সাথে গর্ত করি। সেই গর্ত থেকে বেরিয়ে আসে 4টি পচে গলে যাওয়া পুতুল। পুতুলগুলোর গায়ে সূচ ফোটানো ছিল এবং আরবিতে কিছু একটা লেখা ছিল। সেই আলেম সাহেব সেগুলোকে এক মুহূর্তে আগুনে পুড়িয়ে ফেলে এবং আমাকে বলে, শুনেন প্রমিতদা, এগুলো আপনার কাকা নতুন করে কালো জাদু করে পুঁতেছে আপনার বাড়ির 4 কোণে। আপনার ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরার পর তারা এখনো চায় আপনারা শেষ হয়ে যান। তবে আমি এগুলো নষ্ট করে দিয়েছি, কিন্তু বিপদ কিন্তু এখনো কাটেনি, আর এটা কাটানো আমার পক্ষে সম্ভব না। ভালো কোনো হুজুরকে ডেকে আনুন, না হয় খুব তাড়াতাড়ি আপনাদের খুব বড় একটা বিপদ আসতে চলেছে। এই কথা শুনে আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই এবং ভাবি, এখন আমরা কি করতে পারি। সেই মুহূর্তে বাড়ির উঠানে সাদা আলখেল্লা পরা এক ব্যক্তির প্রবেশ। তার দরাজ কণ্ঠে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, প্রমিত সাহেব বাসায় আছেন? আমি হন্তদন্ত হয়ে বলি, জি আমি প্রমিত, বলুন কাকে চাই। লোকটা বলল, আমি সুলাইমান, আমি আনোয়ার দাদার একমাত্র নাতি। আমার দাদা তার শেষ সময় আমাকে বলে গিয়েছিল আজকের এই দিনে আপনাদের বাড়িতে আসতে, কারণ আপনার আমাকে প্রয়োজন হবে। সেই সুলাইমান ভাই আমাকে বললেন, প্রমিতদা একটা পাত্রে একটু জল নিয়ে আসেন তো। আমি নিয়ে এলাম। তিনি পানির দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করে বললেন। এরপর তিনি আমাদের জানালেন, আপনাদের বাড়িতে আগে থেকে 6টা জিন চালান করা হয়েছিল, তারা এখানেই আছে এবং এখানেই ছিল। কিন্তু আমার দাদা বাড়ি বন্ধ করে যাওয়ার কারণে তারা কিছু করতে পারেনি। তবে এখন আরো নতুন 14 জন জিনকে চালান করা হয়েছে, মানে সর্বমোট 20 জন জিন। আমি তো তাই দেখলাম, কিন্তু চিন্তা করবেন না, তারা 20 জন হলেও আমার সাথে 40 জন জিন আছে। যদিও ওই 20 জন বেশি শক্তিশালী, কিন্তু আল্লাহ চাইলে সব কিছুই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা একটা কাজ করেন, ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে বসেন।
যত কিছুই হোক না কেন বের হবেন না ঘর থেকে। হয়তো বিকট শব্দ শুনবেন, অথবা আপনাদের মায়াতে ফেলার জন্য আপনার বাবার কণ্ঠে ডাকও দিতে পারে। কানে নেবেন না ওগুলো, বাকিটা আমি দেখছি। তার কথা মতো আমরা ঘরের ভিতরে গিয়ে সবকিছু বন্ধ করে বসে রইলাম। কিছুক্ষণের মধ্যে শুরু হলো তুমুল ঝড়। মনে হচ্ছিল যেন গোটা বাড়িটাই উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ঝড় শুধু আমাদের বাড়িতেই হচ্ছিল, অন্য কোথাও না। এর মাঝে ঘরের ভিতরে অনন্যা কেমন যেন অদ্ভুত শব্দ করা শুরু করলো, কিছুটা বাঘের গুঙানোর মতো শব্দ। এবং আমরা শুনি হঠাৎ করে আমার বাবার মা আমাদের বাইরে থেকে ডাকছে, প্রমিত, অনন্যা, আমাদের বাচ্চা আমাদের শেষ করে দিল রে। এই শব্দ শুনে অনন্যা দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো। আমি আর ফুপি কোনো মতো তাকে আটকে রাখার চেষ্টা করলাম। এরই মাঝে কবরস্থানের পাশের মসজিদ থেকে আজানের শব্দ শোনা গেল। আর ঠিক তখনই সুলাইমান সাহেব বাহির থেকে দরজা টোকা দিয়ে বলল, প্রমিত ভাই, বাইরে চলে আসেন, সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা বাইরে বের হয়ে দেখলাম উঠোনে বিষটা কালো ধারঘাক মোড়ে পড়ে আছে। সুলাইমান সাহেব বললেন, শেষ হয়ে গেছে সব, এখন আপনারা মুক্ত। আমার 40 জন জিন এই 20 জন জিনকে খতম করে দিয়েছে। আমি ভাবলাম, আমরা আসলেই কি মুক্ত? দেখলাম আকাশে ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তারপর ভাবলাম, আমরা আসলেই মুক্ত। ভয়ঙ্কর একটা কালো রাত কেটেছে। এই বলে প্রমিত তার ঘটনা শেষ করে। সত্যি খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত একটা ঘটনা ছিল এটি। মাঝে মাঝে আমিও ভাবি, আমাদের সবার জীবনেও কিন্তু এরকম কিছু কালো রাত রয়েছে, আর আশা করি সবার এই কালো রাতগুলো যেন কেটে যায়। তাহলে আজকে এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম সব ভয়ঙ্কর ভূতের ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।